নমস্কার, দৃশ্যওয়ালা থেকে আমি শাশ্বত। আজকে আমরা একটি সাক্ষাৎকার বা আলোচনা জাতীয় অনুষ্ঠান করতে চলেছি। যদিও দৃশ্যওয়ালা ঠিক এই ধরনের চ্যানেল নয় বা এরকম পরিকল্পনা আমরা করিনি, কিন্তু দেশের শিয়রে যখন কোনো শত্রুপক্ষ আঘাত হানে তখন একটি আলোড়ন তৈরি হয়। দেশ জুড়ে যে আলোড়ন চলছে পেহেলগাঁওয়ে হত্যার প্রেক্ষিতে, আমরাও সেখান থেকে বিচ্যুত নই, আমরাও তো বিচ্ছিন্ন নই। সেই জন্য সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি। কিন্তু আমরা কেউই কাশ্মীর পরিস্থিতি বা এই যে জটিল অ্যাসপেক্টস, আমরা সেগুলো সম্পর্কে বিশেষজ্ঞ নই। কিন্তু আমরা একটি এই ধরনের ঘটনা হলেই সমাজে একটি বিশেষ সুর শোনা যায়। আমরা সেই সুরটিকে নিয়ে আরেকজন সমাজের সাধারণ পড়ুয়া মানুষ তার বক্তব্যগুলো শুনে নিতে চাইছি। সুরটা কিরকম? আমরা দেখেছি, যখনই একটি বিশেষ ধর্মের মানুষজন আঘাত করেন এবং একটি বিশেষ ধর্মের লোকজন মারা যান, তখনই শোনা যায় সন্ত্রাসবাদের ধর্ম হয় না, এসব হচ্ছে অপশাসন থেকে নজর ঘোরানোর চেষ্টা ইত্যাদি। আজকে আমরা সঙ্গে পেয়েছি আমাদের এই বন্ধুজন শুভাশিসকে। শুভাশিস একজন নিবিষ্ট পড়ুয়া, সে সমাজ এবং ভারতবর্ষের রাজনীতি সম্পর্কে আগ্রহী। আজকে শুভাশিসের থেকে আমরা বুঝে নিতে চাইবো যে আর পাঁচজন, ওর মতোই আরো পাঁচজন মানুষের অবশ্যই তার একটা পক্ষ আছে, তার কি মত। শুভাশিস, আজকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। কালকে যে ঘটনাটা ঘটেছে সেই নিয়ে আমরা সবাই খুবই বিচলিত, খুব আহত এবং খুব অসহায়ভাবে আহত। এবং আজকে আমাদের তুমি সময় দিয়েছো, আমরা কয়েকটা প্রশ্ন তোমাকে করতে চাই একটু সাজিয়ে, কারণ আমরা নিজের ব্যক্তিগত আলাপচারিতা এগুলো কখনো কখনো বলা পাওয়া করেছি, কিন্তু আমার মনে হলো সেই কথোপকথন গুলো ধরে রাখার একটা প্রয়োজনীয়তা আছে, অন্তত কিছু মানুষের কাছে অবশ্যই আছে। এটা এক ধরনের ডকুমেন্টেশন। তো বিষয়টা হলো, আমি একদম পয়েন্ট গুলোকে সাজিয়ে বলছি, তুমি তোমার মন্তব্যগুলো রাখতে পারো। প্রথমত যে কথাটি শোনা যায়, এটা আমি বললাম যে এই ধরনের হত্যাকাণ্ড হলেই বা কোনো ঘটনা ঘটলেই বলা হয় সন্ত্রাসবাদী কোনো ধর্ম হয় না। এ বিষয়ে তুমি কি বলতে চাও? সন্ত্রাসবাদী ধর্ম হয় না, এটা একটা মন্তব্য, কিন্তু সেটা সত্যি কি না সেটা বিচার করার জন্য আমাদের কিছু তথ্য লাগবে বা ডেটা লাগবে বা হিস্টোরিক্যাল একটা পার্সপেক্টিভ লাগবে, বা যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো একটা নিবিড় বিশ্লেষণ লাগবে। সন্ত্রাসবাদীর ধর্ম হয় কি হয় না সেটা আমরা বলে দিলেই হবে না, সন্ত্রাসবাদীরা নিজেরা কি মনে করছে সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দ্বিতীয়ত, আমরা এই মুহূর্তে যে ঘটনাগুলোর প্রেক্ষিতে সন্ত্রাসবাদী ধর্ম হয় কি হয় না, অর্থাৎ সন্ত্রাসবাদের যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর নিরিখে যদি আমরা বলি, তাহলে কাশ্মীরে যেটা ঘটেছে সেখানে খুব স্পষ্ট কি যে সন্ত্রাসবাদীরা, অন্তত এটা আমরা বলতেই পারি কি যে একটা বর্গকে তাদের ধর্ম পরিচয় দিয়ে চিহ্নিত করে তাদের হত্যা করেছে। এবার অন্তত তাহলে আমরা এই বিষয়টায় প্রথমত সবাই সমানভাবে একমত হতে পারি কি যে অন্তত সন্ত্রাসবাদীদের কথা ছেড়ে দিচ্ছি, কিন্তু যারা আক্রান্ত, শুধু এই ঘটনায় না, মানে পৃথিবীর অন্যান্য অন্য দেশে বা অন্য সময়ে যারা আক্রান্ত, তাদের ধর্ম পরিচয়টা অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। যেমন এই ক্ষেত্রে হিন্দুদের ক্ষেত্রে হয়েছে, অন্য জায়গায় আমরা দেখেছি ইহুদিদেরকে বেছে বেছে ব্যাপারটাকে করা হয়। যেমন 7 অক্টোবরের পর একটা ঘটনা ঘটেছিল অন্য জায়গায়, আমস্টারডামে একটা ফুটবল ম্যাচে, যেখানে খুব স্পষ্ট করে ইসরায়েলি ইহুদিদের পাসপোর্ট বা তাদের চিহ্নিত করে আক্রমণ করা হয়েছিল। তো অন্তত যারা আক্রান্ত তাদের একটা ধর্ম হয়, সেটা সবাইকে মানতে হবে। এবার তারপরে আমরা এটা ভাবতে হবে কি যে তাদেরকে কেন টার্গেট করা হচ্ছে, অর্থাৎ তারাই কেন আক্রান্ত, তাদের ধর্ম পরিচয়ের সাথে সন্ত্রাসবাদীরা তাদেরকেই কেন আক্রান্ত করছে। সেটা দেখতে গেলে বোঝা যাবে কি যে এটা কোনো সমকালের বিষয় না, এটার একটা বড় সড়ো ইতিহাস আছে। সেটা মধ্যযুগের, মধ্যপ্রাচ্যের এক
তা এক ধরনের মানুষের উত্থান, মতবাদ, তাদের সাথে বিবিধ অন্য প্রদেশের বা অন্য জনগোষ্ঠীর যে সংঘর্ষ, সেগুলো থেকে দেখে বোঝা যায় কি যে যারা আক্রান্ত তাদের একটা ধর্ম আছে, এবং যারা সন্ত্রাসবাদী তাদেরও একটা নির্দিষ্ট পরিচয় আছে। সেটা ধর্ম বলবে নাকি এক ধরনের কালচার, সেটাও বলা যেতে পারে যে একটা কালচার আছে সন্ত্রাসবাদীদের, সেটা এটা খুব স্ট্রং অ্যান্ড ইন্টারেস্টিং স্টেটমেন্ট যে তাদের সংস্কৃতির মধ্যে এই ধরনের আচরণ পড়ে যাচ্ছে। এটা একটা খুব স্ট্রং স্টেটমেন্ট বলে মনে করছি। তো তাহলে এই কথাটা বলা হয় কেন, বা যারা বলেন তারা কেন বলে? যারা বলে তারা কারা, প্রথমে এটা ভাবতে হবে কি যে যারা বলছে তাদের পরিচয়টা কি। তারা অনেক সময় তাদেরও এক ধরনের মতবাদ বা রাজনৈতিক দিক দিয়ে, ডাইরেক্ট রাজনৈতিক না হলেও তাদের এক ধরনের মতবাদ, ইডিওলজিক্যাল এক ধরনের অ্যালাইনমেন্ট, একটা লিনিং আছে আর কি। তো তাহলে তাদের পরিচয়টাকেও তাদের প্রেক্ষাপট থেকে বুঝতে হবে যে তারা কেন বলছে। সেটা বুঝতে গেলে তাদের পিছনে যে আইডিওলজি আছে বা তাদের ধর্ম আছে বা তাদের সংস্কৃতি, সেটাকেও আমাদের বিশ্লেষণ করতে হবে। তো অনেক সময় আমরা যেটা দেখতে পাই কি যে এটা এক ধরনের লেফট লিনিং মানুষটাই বলে। তার কারণ এবার এটা কিভাবে তারা বলে সেটা এক একটা সমাজ, মানে যে কোন সমাজে বলছে তার কনটেক্সটে বলে। অর্থাৎ যদি তারা ইউরোপে বলে তাহলে তারা সেটাকে বলবে হচ্ছে ধর্ম হয় না কিন্তু রেস হয়, হোয়াইট সুপিরিয়রিটি বা রেশিয়াল ইস্যুস। এবং যদি ভারতবর্ষের ক্ষেত্রে বলে তাহলে তাদের দুরকম হয়, একটা হচ্ছে কি যে জাতপাত, আর একটা হচ্ছে এই কমিউনাল অ্যাঙ্গেল যেটা হয়। অনেক সময় এটা খুব সম্ভবত সেটা তারা এক ধরনের যেটা একটা শব্দ আছে যেটাকে বলা হয় তারা ভিকটিমহুড করে, তারা এক ধরনের ইন্টেলেকচুয়াল তাদের রিপ্রেজেন্টেটিভ, মানে তাদের হয়ে তাদের বৌদ্ধিক ভাবে তাদেরকে রিপ্রেজেন্ট করছে, তারা নিপীড়িতের স্বর। হ্যাঁ, স্বর। এবং সেটা তাদের ক্ষমতায় থাকা বা ক্ষমতায় গ্রহণ করার পিছনে একটা কারণ হয়ে দেখাচ্ছে যে আমরা ক্ষমতা দখল করতে চাইছি বা ক্ষমতায় যেতে চাইছি, তার কারণ আমরা এই নিপীড়ন বা এদের পক্ষে এরা নিপীড়িত, ফলে এদের জাস্টিস বা এদেরকে রক্ষা করার জন্য বা এরা যাতে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য আমরা ক্ষমতা চাইছি। দ্যাট ইজ আওয়ার লেজিটিমেট কজ, মানে সেটা আমাদের এটাই আমাদের জাস্টিফিকেশন যে আমরা ক্ষমতা দখল করেছি। তো এই ধরনের ডাইনামিক্স সম্ভবত কাজ করে, সেই জন্য তাদের যে অন্যায় সেটাকে চাপা দিতে বা লঘু করে দেখতে বা শ্যাডো করে দিতে এই কথাটা বলা হয়। খুব সম্ভবত তারা ওটাকে অন্যায় হিসেবে দেখবে না, কারণ সেখানে ওটাই হচ্ছে ইন্টেলেকচুয়াল সাবভার্সন, কি যে ওটাকে লেজিটিমাইজ করা হবে কি যে তারা যে কাজটা করছে সেটা ন্যায্য, অর্থাৎ যেটা রিভার্স রেসিজম টাইপের বলা হয়, কি যে সোশ্যাল জাস্টিসের যেটা খুব বড় একটা ইয়ে, কি যে একটা সময় একটা বর্গ বা যদি মনে করে নিপীড়িত, তাহলে তাদেরকে কোন রকম ভাবে তাদের অনেক কিছু করার অধিকার আছে, যে তারা এটা করতে পারে। অবশ্যই তোমার সেখানে অনেক একটা লোকাল অনেক সময় ডাইনামিক্স চলে আসে, কি যে তারা যদি সংখ্যা লঘু হয় তখন তাদের সংখ্যাটা একটা মানে এটা হিসেবে দেখানো হবে। মানে এটাও কি সরাসরি একটা ব্লক ভোট পড়ে বলে কি এগুলো? ওটা আমাদের ক্ষেত্রে যেমন ভোটিংটা তো পুরোপুরি একটা ব্যাপার, কি যে
এখানে একটা ডেমোক্রেসির ফেলিয়ার, যেটাকে বলা হচ্ছে কি যে ডেমোক্রেসিতে বলা হয় ওয়ান ম্যান ওয়ান ভোট বা ওয়ান পার্সন ওয়ান ভোট। সেটাকে তুমি সহজেই ভেঙে দিতে পারো যদি ওয়ান ব্লক ওয়ান ভোট হয়ে যায়। মানে ওয়ান ব্লক ওয়ান ভোট হবে না, ভোটস ইন ব্লক। তাহলেই আমি ওয়ান পার্সন উইথ ওয়ান ভোট, সেটাকে একটা ব্যক্তি একটা ভোট, সেটাকে খুব সহজেই পরাস্ত করা যেতে পারে যদি একটা গোষ্ঠী তাদের সব ভোট হয়ে যায়। সুতরাং গণতন্ত্রের যে মূল যে লিবারেলিজমের, যেটা ব্যক্তিবাদের, যে একটা ব্যক্তি নিজের বিকাশ বা নিজের উন্নতির জন্য যেটা সঠিক মনে করবে সেটা সেই অনুযায়ী সে তার মত প্রদর্শন করবে। কিন্তু যদি একটা সমাজে সেই জিনিসটা না থাকে, যে সেই মত বা সেই মত পোষণ করা বা মতটাকে কার্যকারী করা, প্রতিষ্ঠা করা ভোটের মাধ্যমে, সেই সংস্কৃতিটাই যদি একটা গোষ্ঠীর মধ্যে না থাকে, তাহলে সেখানে গণতন্ত্রের যে মূল ধারণা, প্রথম তত্ত্ব, সেটা ভেঙে যাচ্ছে। ওই জন্য আমরা একটা সেটাকে দিয়ে আমরা বলতে পারি যে ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং, যে একটা মানুষ নিজের উন্নতির কথা ভাবছে না, সে তার অন্য ধরনের প্রেরণা রয়েছে এবং সেই গোষ্ঠীবদ্ধভাবে ভোট দিচ্ছে। এখান থেকেই আসে ডেমোগ্রাফি ইজ ডেস্টিনি টাইপের একটা বিষয়। আরেকটা কথা আমরা আসি, যে যখনই এই ধরনের ঘটনা ঘটে বলা হয় যে অফিসিয়াল ন্যারেটিভটা ভুল তৈরি করা, আসল বিষয়টা অন্য কিছু, যেটা নানান ভাবে প্রতিষ্ঠা করবার চেষ্টা করা। যেমন পুলওয়ামার ঘটনাতে আমরা দেখেছি, এবং কালকেও আমরা লক্ষ্য করছিলাম যে যখন এই ঘটনাটা ঘটেছে, যে আসল কথা অন্য কিছু, যেটা বলা হচ্ছে সেটা নয়, এই ধরনের একটা প্রসঙ্গ উঠে আসে এবং একই পক্ষ থেকে এটা উঠে আসে। এটা কেন বলে মনে হয়? ভুল অবশ্যই সেটা তাদের উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলে কি যে ওটাই হচ্ছে ওদের কাজ, ইন্টেলেকচুয়াল কনফিউশন, মানে মানসিক একটা কনফিউশন তৈরি করা, এটা কাজ। উল্টোটাও তো তাহলে ভাবতে হবে যে তারা যেটা বলছে সেটা তো সত্যি বলে ধরা হবে কেন, সেটাই বা কিভাবে প্রতিষ্ঠিত হবে। আর একরকম ভাবে সুবিধা হয় যখন একটা ঘটনা ঘটে গেল, যেমন পুলওয়ামার ঘটনায়, যেখানে সবাই মারা গেছে, সেটা একটা অন্য রকমের একটা ঘটনা, মানে একটা বোম ব্লাস্ট। এই ক্ষেত্রে যেমন সেটা বলাটা হয়তো মুশকিল হবে, যার কারণে এখানে কিছুজন বেঁচে গেছে এবং তারা বলছে কি ঘটেছে। তো এইগুলো নিয়ে এগুলো মানুষের ব্যক্তিগতভাবে মানুষ বোঝে কি যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। এটা একটা ওইটাকে যেটাকে বলা হয় যে সমাজের অভিজ্ঞতাটা কিরকম, কি যে একবার হয়তো সেটা বলে ভুল বোঝানো যেতে পারে, কিন্তু যখন বারে বারে জিনিসগুলো ঘটছে তখন অনেক তথ্যই বেরিয়ে আসে। মানে ওদের যে বক্তব্যটা সেটা হচ্ছে কনফিউশন তৈরি করা, ঠিক আছে। এবার কিছু কিছু ক্ষেত্রে যদি স্টেটকে বিশ্বাস নাই করতে হয়, তাহলে আমরা স্টেট রেখেছি কেন, মানে রাষ্ট্র, ভোট, হ্যানা ত্যানা আমরা রাখবো কেন? আর সেটাই বা কে বলে দেবে কি যে মানুষ কাকে বিশ্বাস করবে আর কাকে বিশ্বাস করবে না? মানুষের নিজের বোধ আছে, সেটা সমাজের ওপরই ছেড়ে দেওয়া উচিত, কি যে সে বুঝে নেবে। যে কেউ বলতে অবশ্যই সেটা তারা মত পোষণ করতেই পারে, কিন্তু কেউ এটা বলে দিতে পারে না কি যে এটা ভুল, তাহলে সেই ভুলটার মেনে নিতে হবে, তাদের বক্তব্যটা মেনে নিতে হবে, এটাও কোনো ব্যাপার নেই। তারা যে সত্যি কথা বলছে তার কোনো প্রমাণ নেই, এবং তারা যেটা বলছে, যেটা দাবি করছে, সেটার পক্ষে তাদের কিছু প্রমাণ নিয়ে আসতে হবে। আচ্ছা, আরেকটি পয়েন্টে আসি। আবার যখনই কোনো ঘটনা কাশ্মীরে, বিশেষ করে কাশ্মীরে যখন ঘটে, বলা হয় এটা হচ্ছে রাষ্ট্রের ওই অঞ্চলে যে নিপীড়ন, তার একটা রিপারকেশন, এই হিসেবে বলা হয়। নিপীড়নকে ডিফাইন প্রথমত করতে হবে, মানে তার সংজ্ঞাটা কি, নিপীড়ন কাকে বলবো। কারণ আমরা জানি যেটা যে মনোপলি অফ ভায়োলেন্স যাকে বলে, সেটা স্টেটের, মানে এটাই হচ্ছে অন্তত আধুনিক
আধুনিক কেন, যে কোনো সমাজে সব জায়গাতেই আইন রক্ষা, শৃঙ্খলা বজায় রাখা এবং ভায়োলেন্স যেটাকে বলা হয়, যে সুরক্ষার জন্য যে ভায়োলেন্স, সেটা স্টেটের হাতে থাকে। সুতরাং সেটা প্রথমে সেটা আমাদের সুরক্ষার জন্যই প্রয়োজন, মানে এটাই ব্যবস্থা। সেটা রাজতন্ত্রই হোক, সেখানে সৈন্য থাকবে, রাজা থাকবে, রাজার হাতেই থাকবে এই লড়াই করা বা কাকে দোষী সাব্যস্ত হলে তাকে কিভাবে শাস্তি দেবে বা কি, বা কার সাথে যুদ্ধ করতে হবে, কার সাথে করতে হবে না, এটা যে যদি সুতরাং স্টেটের হাতে ওটা থাকে। এবং তাহলে আমাদেরকে প্রথমত একটা প্যারামিটার করতে হবে যে আমরা সবাই স্টেটের হাতে নিপীড়িত, স্টেট থাকলে নিপীড়ন হবে কি, যে আমিও যা ইচ্ছা তাই করতে পারবো না, মানে সেটাও আমি বলতে পারি কি যে এটা নিপীড়ন। মানে আমাদের রাজ্যে যেটা চলছে সেটাও তো স্টেট অপারেশন আমি বলতেই পারি, বা আমার তো অন্তত মনে হয় কি যেটা অপারেশন, স্টেট স্পন্সার্ড অপারেশন। বিষয়টা হচ্ছে কি যে স্টেটের অপারেশন আছে কি আছে না, আমার সবসময় একটা অপশন আছে, সেটা হচ্ছে স্টেটকে আমি চয়েস করছি, মানে আমি ভোট দিচ্ছি, আমি সিদ্ধান্ত নিচ্ছি। কাশ্মীরে কোনো কালেই সেখান মানে একটা ন্যাশনাল পার্টি ক্ষমতায় থাকে, সেটা সেখানকার রিজিয়নাল পার্টিরাই থেকেছে, ঠিক আছে। সুতরাং তারাই তাদের রিপ্রেজেন্টেটিভ চয়েস করেছে। এবং তারপরে আমাদের কিছু প্যারামিটার দরকার, যে কাকে আমরা অপারেশন বলবো, কি যে সেই প্যারামিটার্স গুলো খুব একটা স্পষ্ট নয়, যে এবং একটা যুদ্ধস্থল, মানে যেই সোসাইটিটা, যে সমাজটা একটা এক প্রকার যুদ্ধের মধ্যে আছে, ঠিক আছে, সেখানে আমরা সেখানে সেই পরিস্থিতিটা তৈরি করতে পারিনি, যেখানে তারা আমরা যেটাকে কল্পনা করছি নিপীড়নহীন স্বাধীন ভাবে একদম, সেই পরিস্থিতিতে সেই আবহাওয়াটা সেখানে নেই। তো সেখানে একটা দমন ব্যাপার যেটা থাকবে, সেটা দেখে আপাতত দৃষ্টিতে মনে হবে কি যে শক্ত হাতে জিনিসটাকে করা হচ্ছে, কিন্তু অ্যানার্কি কে কন্ট্রোল করার জন্য, যেটাকে বলা হয় বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করার জন্য সেই সমান শক্তি প্রয়োগ করার প্রয়োজন পড়ে। এবং সেই সময়টা, যে সময়কালটা এটা ঘটে, সেই সময়কালটা আমরা একটা খুবই উন্নত, সুরক্ষিত, শান্ত পরিবেশ এবং সময়ের যে চরিত্রের সাথে, সমাজের যে চরিত্র, তার সাথে সেই স্ট্যান্ডার্ড গুলো এক হবে না, মেজারমেন্টের স্ট্যান্ডার্ড গুলো এক হওয়ার কথা নয়। কারণ আবার এইগুলোর আমরা অনেকটাই জেনারেলাইজ ভাবে কথা বলছি, মানে সাধারণ ভাবে কথা বলছি। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটার নির্দিষ্ট কিছু প্রেক্ষাপট আছে, ঘটনাগুলোকে আলাদা আলাদা ভাবে, নিজ ভাবে সেগুলোকে বিশ্লেষণ করা প্রয়োজন। কি যে সমস্যাটা কি, লড়াইটা কিসে, ওই জন্য ইতিহাসটা দরকার। কি যে আচমকা কিছু বলে দেওয়া যায় না, তার একটা বিশাল বড় প্রেক্ষাপট আছে, যেখানে আমরা লড়াইটা কিসের হচ্ছে, সমস্যাটা কিসের, সেগুলো বিশ্লেষণ করা দরকার। কিন্তু আমরা একটা সংঘর্ষপূর্ণ এলাকা, মানে যেখানে সংঘর্ষ চলছে সেই এলাকায়, এবং যেখানে একটা ইতিহাস আছে হিংসার এবং সেখানে ক্ষমতার যে গতি প্রকৃতি, ডাইনামিক্স, যেখানে সরকার বা যেখানে যেটা পরিচালিত হবে, সেটার স্ট্যান্ডার্ডটাই আলাদা হবে। একটা তুলনামূলক, যদি আমরা তুলনা করি একটা পিস এরিয়া যেখানে কোনো এই ধরনের সংঘর্ষ নেই, দুটো স্ট্যান্ডার্ড এক হবে না, দুটো এরিয়ার, যেটাকে বলা হয় মানুষের জীবনযাত্রা এবং তার
পরিবেশ থেকে কি আশা করবে, কি অধিকার আশা করবে, কতটা স্বাচ্ছন্দ্য সচ্ছলতা আশা করবে, সে দুটো আলাদা, সম্পূর্ণ আলাদা। এবং এইখানে দেখুন বলছি এইখানে আমাদের এটা ভাবতে হবে কি যে আমরা ইতিহাসটা কোন জায়গা থেকে দেখবো। কাশ্মীর কাদের, এটা নিয়ে হচ্ছে সমস্যা, ঠিক আছে, এটা নিয়ে মূল সমস্যা। সেটা হিন্দুদের মানে বা ভারতের সেখানে অধিকার আছে নাকি অন্য একটা পাশের দেশে তাদের অধিকার বেশি। এবং সেখানে অধিকারটা যে অধিকারের যে সংঘর্ষ, অধিকার নিয়ে সংঘর্ষ, সেটা কিসের ভিত্তিতে হচ্ছে? সেটা কিন্তু ধর্মের ভিত্তিতেই বলা হচ্ছে, তাই না? ওই দেশটা, ওই খণ্ডটাকে তার সেখানকার মানুষের ধর্ম পরিচয়ের নিরিখে দাবি করছে। আমাদের দাবিটা হচ্ছে সংস্কৃতি, যেটা ঋষি কাশ্যপের ক্ষেত্র। আমাদের ওখানে পীঠ আছে, আমাদের হিন্দুদের ইতিহাস আছে, কাশ্মীরি শৈবিজম যেটাকে বলা হয়, আমাদের দীর্ঘ একটা ইতিহাস আছে। আমরা আমাদের সংস্কৃতির নিরিখে ওই ভূখণ্ডটাকে আমাদের বলে বলছি। আমরা সেখানে কিন্তু ওদের ধর্মের নিরিখে এটা করছি না। সুতরাং আমাদের দেশের অধিকার আছে ওই ভূখণ্ডটায়, এটা আমরা মেনে নিয়েছি, এটা আমরা মনে করি, এবং সেটাকে সংরক্ষণ করার জন্য যা করা প্রয়োজন সেটা করা হচ্ছে। এটুকু। এই ধরনের সন্ত্রাসবাদকে আমি এখন বলবো হয়তো কিছুটা লঘু করে দেখানোর চেষ্টাতেই হয়তো বলা হয় কোথায় হিন্দুরা কাকে পিটিয়ে মেরেছে বা গণপিটুনি বা হিন্দু চরমপন্থা যেগুলো, যখন যে উদাহরণগুলো দেখা যায় সেগুলো প্রসঙ্গ টানা হয়। এই বিষয়ে তুমি কি বলবে? ওরা যে প্রিন্সিপালের উপর নির্ভর করে বলছে কি যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না বা এই ঘটনাগুলোকে ধর্মের সাথে জড়িয়ে রাখা উচিত না, একই প্রিন্সিপাল অ্যাপ্লাই করা উচিত তাদের, যে এই ঘটনাগুলোর সাথে কোনো ধর্ম বা কোনো গোষ্ঠী, কোনো জাতি, তাদেরকে চিহ্নিত করা উচিত না। আচ্ছা, এবার এখানেও দেখা যাচ্ছে যে যত না আবার বিশেষ কিছু লোকজনের পোস্ট, কথাবার্তা, এবং সেখানে থেকে দেখা যাচ্ছে যে যত নাকি আঙুল উঠছে শাসক দলের দিকে, যে বিজেপি কেন কিছু করছে না বা কেন্দ্র সরকারের ফেলিয়ার, এবং খুব আস্তে করে বলা দেওয়া হচ্ছে হ্যাঁ যারা আক্রমণ করেছে তাদের একটা ধর্ম ছিল এবং মুসলিম, মানে খুব নরম করে, এবং অধিকাংশটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের দোষ, কারণ তারা এতদিন ধরে ওখানটাকে আলাদা করে রেখেছে বা 370 ধারা তুলে দিয়েছে। এই বিষয়ে কি মন্তব্য? মানে এটা বলতে হবে তাহলে তারা নিপীড়নটা করছে কি করে? যদি এক হচ্ছে কি যে তাদের বক্তব্য হচ্ছে যে ওখানকার একটা এতটা শক্তিশালী যে তারা মানুষদেরকে নিপীড়ন করছে, আবার একটা ভাবেই তারা আবার এটাও বলছে কি যে এটা কেন্দ্রীয় সরকার বা এই সরকারের অক্ষমতা, যে তারা এটাকে আটকাতে পারেনি বা কিছু। দুটোর মধ্যে একটা মানে দুটো পরস্পর বিরোধী। তার মানে সেখানে কেন্দ্রীয় সরকারের প্রেজেন্সটা কম। হ্যাঁ, একরকম ভাবে বলা হচ্ছে কি যে সেখানে সরকার থেকে বা স্টেট স্পন্সর মানে ক্ষমতা, যারা ক্ষমতায় আসীন তারা একরকম ভাবে নিপীড়ন চালাচ্ছে। সেই নিপীড়ন চালানোর জন্য তাহলে তো রাষ্ট্রের খুব প্রচন্ড রকম ভাবে সেখানে উপস্থিতি এবং নিয়ন্ত্রণ দরকার। যদি সেই আবার এই বর্গটাই আবার বলছে কি যে ওখানে ওদের নিয়ন্ত্রণ নেই বা ওরা অক্ষম এই ধরনের ঘটনাগুলোকে আটকানোর ক্ষেত্রে, তাহলে কোনটা সত্যি? আবার একটা কথা, কাশ্মীর সমস্যায় কোনো ধরনের বল প্রয়োগ করা উচিত না, এটা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। এটা বোধহয় বিশেষ করে স্টোন পেল্টিং এর ইভেন্টস গুলোর ক্ষেত্রে সেনা যে ব্যবস্থা নেয় বা যখন একটা ধরপাকড় হয়, কড়া ব্যবস্থা নেয়, সেগুলো সম্পর্কে এই কথাটা বলা হয়। স্টোন পেল্টিং এর ব্যাপারটা অনেকটাই মানে আর তো হয় না সেরকম, কারণ 370 চলে যাওয়ার ফলে যেটাকে বলা হয় যে
আমি যতদূর নানান জায়গায় থেকে শুনেছি, যেটাকে কতটা অবশ্যই কখনোই বলা যায় না কি যে নির্দিষ্ট ভাবে যে এটাই নর্মাল বা নর্মাল পরিস্থিতি হয়ে গেছে বা এটাই স্বাভাবিক দিয়ে, কিন্তু সাধারণত ভাবে এটা বলা যেতে পারে কি যে 370 চলে যাওয়ার ফলে ওখানে যে একটা গোষ্ঠী বা যা একটা ব্যবস্থা ছিল, যেটাকে বলা হয় কনফ্লিক্ট ইকোনমি, বা যেখানে কিছু বর্গ বা কিছু লোকজন ছিল যারা এই সংঘর্ষটার মধ্যে দিয়ে তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধিত হতো এবং অর্থনৈতিক ভাবে ওটা একটা বিজনেস, একটা ব্যবসা টাইপের চলতো। তাদেরকে ধরপাকড় বা করার পর বা তাদেরকে একরকম ভাবে নিষ্ক্রিয় করার ফলে স্টোন পেল্টিং বা কমে গেছে। এবং এটা যে কেউ, আবার ওটা বলা হচ্ছে ওই এলাকাটা বা ওই ক্ষেত্রটা একটা যুদ্ধক্ষেত্র, একটা সংঘর্ষপূর্ণ এলাকা, মানে সংঘর্ষের এলাকা। সুতরাং সেখানে কোনো রকম ভাবে সেখানকার মানুষও ওই শান্তিটার সাথে অভ্যস্ত না, বা তাদের বহু প্রজন্ম ওই সংঘর্ষটার মধ্যে দিয়ে আছে, এবং যার ফলে ওখানে একটা আবহাওয়া তৈরি হয়েছে যেখানে ওই যুদ্ধের বা ওই পরিস্থিতির মধ্যে কিছু লোক তাদের অর্থনীতিটাকে পরিচালনা করে, ফলে সেখানে একটা ইন্টারেস্ট চলে আসে যে এটা এরকমই থাকুক, তাহলে আমাদের আয় হবে। সুতরাং এবং ওই এলাকাটায় যেহেতু এটা সংঘর্ষপূর্ণ এলাকা, সেখানে আপনি ওই এটাকে আশা করতে পারেন না যে অন্য একটা শান্তিপূর্ণ এলাকায় যে ধরনের মানুষ যে ধরনের অধিকার বা যে ধরনের সচ্ছলতা বা স্বাধীনতা অনুভব করতে পারে, সেটা ওখানে আশা করা সম্ভব না। ওই সংঘর্ষপূর্ণ যে বাতাবরণটা, সেটা যতক্ষণ না যাবে ততক্ষণ এটা এরকমই হবে। সেখানে কিছু যেটাকে বলা হয় কি যে মানবাধিকার লঙ্ঘন হবে। মানবাধিকার লঙ্ঘন দুপক্ষেরই হয়, মানে যখন যারা ইট ছুটছে তারাও এক ধরনের মানবাধিকার লঙ্ঘন করছে, সেখানে আমাদের সেনা কখনোই তাদেরকে একদম সেই ওপেন ফায়ার করে কখনোই এরকম কিছু করেনি। কেন, অনেক রকম প্রোটোকল আছে, রাবার বুলেট আকাশে করে সচেতন করে, কিন্তু 370 পর সেটা চলে গেছে। এখন যেটা আছে সেটা হচ্ছে টেররিজম, যেটা হচ্ছে বিচ্ছিন্নভাবে কিছু এই ধরনের ঘটনা, সাধারণ মানুষকে আক্রমণ করা, করা, যেটা আগে হতো এখানে বোম ব্লাস্ট হ্যানা ত্যানা, সেটা এখন ওই ক্ষেত্রে টেররিজমে সীমাবদ্ধ, যেটা পাশের দেশ। তাদের সঙ্গে আলোচনা, তাদের সাথে আলোচনা, কাদের সাথে আলোচনা করবে, আলোচনাটা কার সাথে করবে, আলোচনাটা টেররিস্ট গ্রুপদের সাথে, এইরকম হাওয়ায় ভাষানো কথাবার্তা, মানে কি করবে কি যে তাদেরকে তো আলোচনা কি হবে, মানে তাদেরকে তো সবসময় বলা হচ্ছে কি যে তোমরা টেরোরিজম করো না, আর কি বলবে, মানে যখনই আলোচনার ভিত্তিটা কি হবে, তাহলে আমরা বলছি আলোচনাটা করতে হবে কার সাথে, পাকিস্তানের সাথে। তাহলেই পুরো যে ধারণাটা বা পুরো যে যুক্তিটা যে কাশ্মীরে যেটা করছে সেটা ভারতের সরকারের কোন নিপীড়ন বা সেটা তাহলে দাঁড়াচ্ছে না। মানে আবার আমরা এটাও বলছি যে সমস্যা সমাধান করার জন্য পাকিস্তানের সাথে কথা বলতে হবে, তার মানে সমস্যাটার সাথে পাকিস্তান জড়িত কোনোভাবে, মানে এখানে খুব পরস্পর বিরোধী অনেক রকম। তাহলে এই যুক্তিটা খাটে না যে ভারতের নিপীড়নের জন্য ওখানকার লোকেরা, হ্যাঁ, মানে অন্তত একটা বিষয় আছে কি যে কোনো না কোনো ভাবে পাকিস্তান তার মানে ইনভলভ, তাই না? সেখানে এখানে বলা হয় যে যখনই হয় এ ধরনের ঘটনা, ওটা বিচ্ছিন্ন ঘটনা, সমগ্র সমাজ ওই ধর্মের সমগ্র সমাজের উপর ও দায় বর্তায় না, বা তারা এটা পছন্দ করে না। অবশ্যই নাই করতে পারে।
যে করে না, হয়তো করে না, তাহলে আমাদের তাদেরকে প্রথমত তাদেরকে সশক্ত করতে হবে, যে বর্গটা করে না মনে করে, এবং তাদেরকে কোনো রকম ভাবে একটা দৃষ্টান্তমূলক ভাবে কিছু করতে হবে যাতে তারাও যুক্ত হোক এই সমস্যাটা সমাধান করতে। মানে যে বৃহত্তর সমাজ করে না, কিন্তু এই সমাজের মধ্যে কিছু একটা বর্গ করে, ঠিক আছে, তাহলে বাকি বর্গটা আমাদের সহায়তা করুক এই বর্গটাকে চিহ্নিত করতে। তাহলে প্রবলেমটা তো এইখানেই হয়ে যায় যে আমরা তারা করে না, যেটা তারা করে কি করে না সেটার কোনো প্রমাণ নেই। যে হ্যাঁ, অবশ্যই এখানে একটা থিওরি আছে বা সামাজিক অভিজ্ঞতা তো আছেই, এবং এটাও যে তারা করে না মানেটা কি, মানে তারা সবাই বন্দুক নিয়ে গুলি করছে না, এইটুকুই কি এটাই কি প্যারামিটার, মানে এটাই কি যে সবাই সেটার সাথে যুক্ত নয়। অবশ্যই একটা বড় বর্গ আছে যারা বন্দুক নিয়ে ঘোরে না বা বন্দুক নিয়ে খুনোখুনি করে না বা করে না, কিন্তু তারা কি এটা মনে করে কি যে তাদের পরিবেশে বা তাদের ইয়েতে এরকম একটা ঘটনা, একটা বর্গ আছে যারা এই ধরনের সমস্যা তৈরি করছে। আর আবার এটাকে এইভাবে হওয়া যাবে, যদি ওই পুরো বর্গটার মধ্যে কোনো সমস্যা না থাকে তাহলে সমস্যাটা কোথা থেকে আসছে? সমস্যাটা তাহলে হয় পাশের দেশ থেকে আসছে নিশ্চয়ই। তাহলে যে আবার ওই তত্ত্বটা যে ওইটা ওইখানকার স্থানীয় কোনো কিছুর প্রতিক্রিয়া, সেটাও আবার দাঁড়াচ্ছে না। তাছাড়া পাশের দেশ কেন, মুর্শিদাবাদে যে ঘটনা ঘটলো বা সবই তো একটা বিশেষ ধর্মের লোকই করছে, এবং উল্টো দিকে যাদের আক্রান্ত তাদের ধর্ম পরিচয়ের ভিত্তিতেই হচ্ছে। সুতরাং যখনই কোনো প্রতিক্রিয়া বা কোনো কাজ হচ্ছে, তখন দেখা যাচ্ছে যারা, যদি আমি ধরেও নিই বৃহত্তর অংশ শান্তিপ্রিয় এবং তারা এগুলোর মধ্যে থাকে না, তাদের কোনো নিয়ন্ত্রণ থাকছে না, বা তারা চাইছেই না নিয়ন্ত্রণ করতে অশান্তিপ্রিয় অংশটির ওপর। এটা দীর্ঘকাল ধরে দেখা যাচ্ছে। উল্টে তাদের আশ্রয় দেওয়া হচ্ছে, এবং একজনকে ধরলে হাজার হাজার লোক মিলে থানা ঘেরাও করা বা অন্যদের ঘর জ্বালিয়ে দেওয়া, এগুলো করছে। এখান থেকে এই প্রশ্নটা আসি, তারা একটা অশান্তিপ্রিয় ধর্ম হিসেবে বা অ্যাগ্রেসিভ ধর্ম হিসেবে চিহ্নিত হয়ে যাচ্ছে মনে হয়। এটাকে আমাদের বামমনস্ক বা অতি বামমনস্ক বা লিবারাল লোকজনরা মানতে চান না। হ্যাঁ, ওই যে প্রথমেই যেটা বলা হলো যে ধর্ম, যদি আমরা ধরে নিই যে ধর্ম নেই, সংস্কৃতি অন্তত সন্ত্রাসবাদী একটা সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিটাকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কিছু নির্দিষ্ট বিন্দু উঠে আসে, যে এক ধরনের বর্গ আছে যারা এক ধরনের বইয়ে বিশ্বাস করে, সেটাকে আমরা ধর্ম বলতেও পারি বা অধর্ম বলতে পারি। তাদের একটা তত্ত্ব আছে, তাদের একটা ধারণা আছে, যেটার ভিত্তিতে তারা এই কাজগুলো করছে। এবং মুর্শিদাবাদের যে ঘটনাটা ঘটেছে কিছুদিন আগে, এবং কাশ্মীর, এগুলো কোনোটাই বিচ্ছিন্ন নয়। এগুলো কোনোটাই বিচ্ছিন্ন নয়। আমরা এগুলো কতটা কিভাবে মনে করি বা বুঝতে পারি বা বিশ্লেষণ কতটা করতে পারি, যারা আক্রান্ত সমাজ, সেই সমাজ কতটা বুঝতে পারে কি যে তাদের সাথে কি হচ্ছে। এরা অধিকাংশই সেই সমাজের অংশ যারা এই ধরনের প্রসঙ্গগুলো তুলে বিষয়টাকে লঘু করবার চেষ্টা করছে, বিষয়টাকে নির্দিষ্ট কোনো ধর্ম সমাজের নয় বলে দেখাবার চেষ্টা করছে। তারাও মূলত হিন্দু সমাজেরই অংশ। তারা হয়তো নিজেদেরকে খুব একটা মনে করে নাকি যে হিন্দু, তারা হিন্দু হয়ে হিন্দুত্ব পরিচয়, তারা অনেক সময় তারা মানব ধর্মের অনুসারী। হ্যাঁ, এবং সেটা তাদের প্রচার করা উচিত যেখানে যেখানে তারা পারে। সেই সমস্ত আলোচনার খুব শেষ বিন্দুতে এসে পৌঁছেছি, অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। বলা হয় এই সবই হচ্ছে বিজেপি মেরুকরণের প্রচেষ্টা। যখনই এই ধরনের ঘটনা ঘটে তখনই বলে সব জায়গায় কিছু ঘটলেই, এবং লড়াইটা জাতের নয় ভাতের, এবং দাঙ্গা সরকার না চাইলে হয় না, সরকার দাঙ্গা লাগাচ্ছে মেরুকরণের জন্য।
এটা নিয়ে তুমি কি বলবে? ওই যে সমস্যাটাকে আমরা কিভাবে দেখছি, যে এই যে ঘটনাটা ঘটেছে বর্তমানে কাশ্মীরে যেটা ঘটেছে, এটা কেন্দ্রীয় সরকারের একরকম ভাবে অসফলতা বলে উল্টো তরফেও তো রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। যে কোনো রাজনৈতিক দল যে কোনো পরিস্থিতিতে সুবিধা নেওয়ার চেষ্টা করবে, এটা রাজনৈতিক দলের ধর্ম। সেটা কিছু যায় আসে না যে উল্টো তরফও তৈরি করবে, উল্টো তরফও এর ঘটনাকে পেলে একটা রাজনৈতিক বাতাবরণ তৈরি করার চেষ্টা করবে এবং সুবিধা নেওয়ার চেষ্টা করবে। আর বিজেপি বা যাই হোক না কেন, যারা এটা বলছে তারা মানে যে বড়টা যে রাজনৈতিক দিকটা বলছে, তারা তো অনেক কাল ধরে ক্ষমতায় ছিল। তারা যে মানে হয়তো 5-6 দশক ধরে তারা সম্পূর্ণ ক্ষমতায় ছিল, তাহলে 5-6 দশকে তো পুরোপুরি বিশাল এই সমস্ত সমস্যা উধাও হয়ে যাওয়া উচিত ছিল তাদের মানবতা এবং তাদের ভ্রাতৃত্বের বা প্রেমের প্রভাবে। এত প্রেম বিতরণ করা উচিত ছিল কি যে সবাই রাজনৈতিক ভাবে এতটা শিক্ষিত বা সমাজ সচেতন করা উচিত ছিল যে মেরুকরণের বিরুদ্ধে তারা আমাদের সমাজ দাঁড়াতে পারত। হ্যাঁ, মানে বিশ্বাসই করবে একটা ঘটনাই ঘটার মতন ঘটতো না যেটা মেরুকরণ তৈরি করতে পারে। মানে যখন একটা ঘটনা ঘটছে, যদি মেরুকরণ ঘটছে, তার মানে আচমকা কিছু কি করা যায় সমাজে? মানে আমি কি মানে আমরা অনেক রকম ভাবে ভাগাভাগি করার চেষ্টা করি, আমরা জাতপাতে ভাগাভাগি করার চেষ্টা করি। আমরা বলি কি যে এই ধরনের ভাগ আছে। মেরুকরণ তো অনেক রকম হতে পারে, 2 জাতের মধ্যে মেরুকরণ বা মেরুকরণ, এসবগুলো তো অনেক কালই হয়ে এসছে। সেখানেও তো কি দেখা যায় যে সমাজের একটা দুটো জাতি একদম দাঙ্গা করে খুনোখুনি করে ফেললো, নিজেদেরকে ধ্বংস করে ফেলে, এরকম তো ভারতবর্ষে ঘটেনি। হয়তো কিছু টেনশন হয়তো আছে, টেনশন হয়তো ছিল। আমি ধরে নিচ্ছি যে দুটো জাতির মধ্যে মেরুকরণ হলো, সেই মেরুকরণের ফলে একদম খুনোখুনি করে মেরে ফেললো বা ইয়ে হলে, এরকম ঘটেনি। তার মানে কি মেরুকরণের নিজস্ব একটা কোএফিসিয়েন্ট আছে, মানে কতটা মেরুকরণ করা সম্ভব। যে আমরা যতটা শিক্ষিত হয়েছি বা ইয়ে হয়েছি, আমাদের মধ্যে ওই জাতি বিভেদ বা ওই ধরনের ভেদ সেটা কিন্তু সময়ের সাথে সাথে কমেই আসছে। অর্থাৎ আমরা দেখছি কি যে এক ধরনের ভেদ কমে আসছে কিন্তু আরেক ধরনের ভেদ বাড়ছে। তার মানে আমাদের বুঝতে হবে যে যেটা কমছে সেটা কমানোর সপক্ষে মানে কিছু ক্ষমতা কাজ করছে। ক্ষমতা বলতে বহির ক্ষমতা না, মানে বলা যেতে পারে সামাজিক গতি প্রকৃতি নিরিখে যে কিছু ফোর্সেস, সোশ্যাল ফোর্সেস, সামাজিক, যেটাকে সামাজিক চিত্ত বলা হয়, সেখানে কিছু ঘটছে যার ফলে আমরা ধীরে ধীরে ওই ভেদগুলোকে অত গুরুত্বপূর্ণ মনে করছি না। কিন্তু আরেকটা ভেদ রয়েছে যেটা সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে বাড়ছে। তার মানে সেই ভেদটা বাড়ার পক্ষে কিছু ক্ষমতা বা কিছু শক্তি কারণ আছে, সমাজের মধ্যে কিছু প্রেসার পয়েন্টস রয়েছে যেটার ফলে এটা মানে বিজেপি বুঝিয়ে দিল আমি মেরুকৃত হয়ে গেলাম, এরকম না, আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি একটা মেরুর দিকে যাচ্ছি। হ্যাঁ, এবং বিজেপি কে এনেছে সাধারণ মানুষই। তারা মনে করেছে কি যে কিছু বা অবস্থা বা পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে আমার কাছে এই দলটা বা এই মতবাদটাই আমাকে রক্ষা করতে পারে বা আমার উন্নতি ঘটাতে পারবে। যদি উল্টো হয় বা যদি সেটা হয়, সমাজের অভিজ্ঞতার মধ্যে সেটা ধরা পড়ে কি যে এরকম নয় এবং এটা মিথ্যাভাবে তৈরি করছে, তাহলে বদলে যাবে। কিন্তু ভারতবর্ষের মতন একটা বৃহৎ এত বড় দেশে একটা
একটা দলের অতটাও ক্ষমতা নেই কি যে এতটা সামাজিক নিয়ন্ত্রণ করবে, যে মেরুকরণ করে ফেলবে বা ইয়ে করবে। মেরুকরণ আছে, সেটাকে সব দু তরফ থেকেই ব্যবহার করে। ঠিক আছে, খুব ভালো লাগলো সময় দেওয়ার জন্য। আমরা হয়তো আবার ভবিষ্যতে এই ধরনের আলোচনায় ফিরবো আরো নানান বিষয় নিয়ে। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। অতিপ্রচার, অপপ্রচার এবং দীর্ঘদিন ধরে একটি মানসিকতা তৈরি করা, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো জায়গায় এক ধরনের রাজনৈতিক সংস্কৃতি এই কাজটা করে এসেছে। এবং এই অপপ্রচার, এই মিথ্যা কথাগুলোকে বলার জন্য বা এই লঘুকরণটিকে সচেষ্ট বা সক্রিয় করবার জন্য নানান রকম সাংস্কৃতিক মঞ্চ ব্যবহার করা হয়, নাটক, গান, পথসভা, লিটল ম্যাগাজিন এইসব ব্যবহার করা হয়। কিন্তু এইবারে সোজা কথা, যা জিনিস চোখের সামনে দেখা যাচ্ছে সেগুলো স্পষ্ট করে বলা প্রয়োজন। আমরা সমাজের মধ্যে থেকে কাজ করি, সেই জন্য আমরা মনে করলাম দৃশ্যওয়ালার পক্ষ থেকে যে কিছু সহজ কথা সোজাভাবে আমরা প্রতিস্থাপিত করলাম, নিয়ে এলাম সামনে। আশা করি অন্তত কিছু মানুষের এই অনুষ্ঠানটি ভালো লাগবে। নমস্কার।